হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা। তো এই আফ্রিকা কবিতা থেকে আমরা কিন্তু এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে করব আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে? তো আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টার ব্যাকুল বিহল বা উদ্দেশ্যহীন আবেগঘন ভাবটিকে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আদিম যুগকে আদিম বলা হয়েছে কেন? যুগ শব্দটি দিয়ে কালখণ্ড বোঝানো হয়। এই কালখণ্ড অতি প্রাচীন হিসেবে কল্পিত হয়েছে বলেই তা আদিম। পরের প্রশ্ন দেখো। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এই অসন্তোষ কেন? কোনো স্রষ্টাই প্রাথমিকভাবে নিজ সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারেন না। বিশ্বস্রষ্টাও তাই সৃষ্টির আদি লগ্নে নিজ সৃষ্টির প্রতি অসন্তোষ দেখিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। কে কেন বিধ্বস্ত করেছিলেন? নতুন সৃষ্টিকে বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষ স্বয়ং স্রষ্টা বিধাতা তাকে বারবার বিধ্বস্ত করেছিলেন, অর্থাৎ ভাঙা গড়ার খেলায় মেতেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে নতুন সৃষ্টিটি হল বিধাতা কর্তৃক সৃষ্ট বিশ্ব তথা পৃথিবী। তার সেই অধৈর্যের কারণে কি ঘটেছিল? বিশ্ব পৃথিবীর স্রষ্টা বিধাতা তাঁর সৃষ্টির প্রতি অসন্তোষে অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নেড়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন। রুদ্র সমুদ্রের বাহু। সমুদ্রকে রুদ্র বলা হয়েছে কেন? সৃষ্টির আদিলগ্নে ভৌগোলিক উপাদানগুলি নিজস্বতায় পরিপূর্ণ হয়ে ওঠেনি। উত্তাল ছিল সমুদ্র, তাই তীব্র উর্মিলা মুখর সমুদ্র ছিল রুদ্র। পরের প্রশ্ন দেখো। প্রাচীর ধরিত্রীর বুকের থেকে। প্রাচীর ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? প্রাচী শব্দটির অর্থ পূর্ব দিক। আফ্রিকার অবস্থান ছিল বিশ্বের পূর্বভাগে। পরে সে প্রাচীর ধরিত্রী অর্থাৎ বিশ্বের পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরের প্রশ্ন দেখো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? বিশ্ব সৃষ্টির আদি পর্বে যখন পার্থিব ভৌগোলিক পটভূমিতে নানা পরিবর্তন সাধিত হচ্ছিল, তখন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। পরে প্রশ্ন দেখো। বাঁধলে তোমাকে কি দিয়ে? পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিশ্ব প্রকৃতি আফ্রিকাকে স্বতন্ত্রতায় মুড়ে বনস্পতির নিবিড় পাহারায় আবদ্ধ করেছিল। পরের প্রশ্ন। বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার কি অবস্থা হয়েছিল? বিশ্ব প্রকৃতি আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারা দিয়ে ঘিরে ফেললে সে বাঁধা পড়ে গিয়েছিল কৃপণ আলোর অন্তঃপুরে। আচ্ছা, পরের প্রশ্ন। কৃপণ আলোর অন্তঃপুরে আলোর কৃপণতার কারণ কি? সৌর সংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর উপর পতিত হলেও অরণ্য সংকুল আফ্রিকায় তা প্রবেশ করে না, তাই কবি কৃপণ আলো বলেছেন। কৃপণ আলোর অন্তঃপুরে বাক্যটিতে কবির বক্তব্য কি? অন্তঃপুর শব্দটির অর্থ অন্দরমহল। কবি এখানে অরণ্য সংকুল আফ্রিকার অন্দরমহলকে স্বল্পালোকিত বলে পরিচিত করাতে চেয়েছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি। অবকাশের নিভৃতি কি? প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিজন প্রকৃতি বক্ষে নির্বাসিত আফ্রিকার সভ্য জগতের আলোক বিচ্ছিন্ন ছিল বলে তার জীবনযাত্রার অগ্রগতি ছিল বিলম্বিত। কবি তার এই অবসরের ফাঁকটিকেই অবকাশের নিভৃতি বলেছেন। নিভৃত অবকাশে তুমি। এখানে তুমি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তুমি শব্দটি একটি সর্বনাম। আফ্রিকা কবিতার আধার আফ্রিকা মহাদেশকেই কবি তুমি সর্বনামে সম্বোধিত করেছেন। তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু অবশ্যই তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? ভিডিওটাকে শেয়ার করে দাও, আর অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593 এই নাম্বারে, ঠিক আছে? একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমরা চলে যাব পরের প্রশ্ন। দেখো। নিভৃত অবকাশে তুমি। নিভৃত অবকাশে আফ্রিকা কি করেছিল? নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, চিনে নিয়েছিল জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেতমালা বা প্রকৃতির রহস্যাবৃত আচরণকে।
পরের প্রশ্ন দেখো, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, কবির কেন এরকম মনে হয়েছে? আফ্রিকার রহস্যঘন নিবিড় প্রকৃতির মধ্যেই যেন এক জাদু আছে, যা চোখে দেখা যায় না, শুধু অনুভূত হয়। এই জাদু সর্বদাই দৃষ্টিগ্রাহ্যে অতীত বলে কবি মনে করেছেন। পরের প্রশ্ন দেখো, মন্ত্র জাগাচ্ছিল, মন্ত্র কি? মন্ত্র শব্দটির ব্যাখ্যা হলো যা মননে সাহায্য করে, কিন্তু এখানে কবির মতে আফ্রিকার কাছে মন্ত্র হলো সভ্যতার মন্ত্র, আত্ম আবিষ্কারের মন্ত্র, আত্মজাগরণের মন্ত্র। পরের প্রশ্ন, তোমার চেতনাতীত মনে, তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটিতে কাব্য বিষয় নিয়ে আত্মপ্রকাশ করেছে আফ্রিকা মহাদেশ। এখানে তোমার বলতে তাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তোমার চেতনাতীত মনে, চেতনাতীত শব্দের অর্থ কী? চেতনাতীত শব্দটির অর্থ চৈতন্য, সংজ্ঞা বা হুঁশ, যা চেতনার অতীত বা অবচেতন অবস্থায় স্থিত, তা বোঝাতেই কবি চেতনাতীত শব্দটি ব্যবহার করেছেন। বিদ্রূপ করেছিলেন ভীষণকে, কে কাকে বিদ্রূপ করেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতা স্বয়ং আফ্রিকা প্রকৃতির প্রতিকূল ভীষণ রূপকে বিদ্রূপ করেছিল। বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? প্রকৃতির গহন রহস্য মাখা বুকে জাগরুক থাকা ভীষণ বা ভয়ালকে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রূপ করেছিল। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, আফ্রিকা কাকে হার মানাতে চাইছিল? নিজেকে সম্পূর্ণ জানা চেনা বোঝার পালা শেষ হলে প্রকৃতির রহস্য ভেদ করে আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চাইছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হায় ছায়াবৃতা, এখানে কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহারায় নিবিড় ছায়াচ্ছন্ন। এবং আজকের পর্বের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো, কালো ঘোমটার নিচে, কালো ঘোমটা শব্দগুচ্ছ প্রয়োগের কারণ কি? ঘোমটা যেমন মুখকে আড়াল করে রাখে, তেমনি অরণ্যে ঢাকা আফ্রিকাও যেন ঘোমটা পড়ে সভ্য জগৎ থেকে নিজেকে আড়াল করার আবহ তৈরি রেখেছিল, তাই কালো ঘোমটা শব্দগুচ্ছের প্রয়োগ করা হয়েছে। তো এই ছিল আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। শেষ করলাম আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পর্ব 1। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।